টেবিলে কত ফাজলামি করেছি, কত কি করেছি। আজ একদমই ভালো লাগছে না। সুকা ভাইয়ার বিয়েতে জিহুই মিসিং। সুবিন অশ্রুর চোখে ঢোক গেলে নিজেকে দ্রুত সামলে নিল। আইরিনকে কাঁদতে দেখে মাথায় জোরে একটা গাঁট্টা মারলো। ব্যথার চোটে কান্নার চোখে ভুরু কুচকালো আইরিন। বিস্ময় নিয়ে বলল, তুমি আমাকে এত জোরে মারলে কেন? আইরিনকে হাবার মতো তাকিয়ে থাকতে দেখে সুবিন নিজেও হাসি আটকালো। মুখের উপর রাগী আভাস টেনে তেজল সুরে বলল, খাচ্চরের মতো নাক দিয়ে চোখ দিয়ে পানি বের করলি, তোর কি একটু শরম করে না? আইরিন রেগে গিয়ে বলল, কাঁদলে আবার শরম করবে কেন? সুবিন ইচ্ছে করেই ফাজলামো জুড়ে দিয়ে বলল, ছি ছি ছি, তুই এইটাও জানোস না মানুষ হাসতে হাসতে যে ভদভদ করে বায়ু ছাড়ে, ওই গন্ধের ঠেলায় চারপাশের মানুষ টিকবে? আইরিন হাঁ করে তাকিয়ে ভয়ঙ্কর রেগে গেল। সুবিনকে ইচ্ছা মতো এলোপাথারি মারতে থাকলে নিরুপায় সুবিন তাড়াতাড়ি ছাদ থেকে পালিয়ে গেল। পিছু পিছু ছুটে এলো আইরিন। একটু ছাড় দেবে না এই বদমাইশটাকে। দুজনে দৌড়াতে দৌড়াতে ছাদ থেকে নেমে আসতেই করিডোরে আসলে তখনই প্রচণ্ড কিছু আছাড় মারার শব্দ হলো। শব্দ শুনে তড়াক করে থেমে গেল দুজনে। যেখান থেকে শব্দটা পেল দুজনে চুপি চুপি সেই দিকে এগিয়ে গেল। সরু ফাঁক থাকা দরজার দিকে তাকাতেই চমকে দুজনে নিজেদের দিকে তাকালো। আইরিন অবাক হয়ে কিছু বলতে গেলে সুবিন ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে বলল। দুজনেই দরজার ফাঁক গলে ভিতরে চাইলো, সাথে সাথে চোখ বড় করে ফেললো। চাঙ্কুক মোবাইলটা আছাড় মেরে প্রচণ্ড রাগে ফুঁসছে। একজোড়া ক্ষুদ্র দৃষ্টি ফ্লোরের উপর আটকে আছে। মোবাইলটা 3 পার্টে কোথায় ছিটকে পড়লো তার কোনো হদিশ নেই। দুজনেই বুঝতে পারছে চাঙ্কুক প্রচণ্ড রাগে ফুঁসছে, কিন্তু কেন? মোবাইলটা আছাড় দেওয়ার কারণটা কি? প্রচণ্ড রাগে মুখের চামড়া লাল দেখাচ্ছে। কপালের ক্ষত জায়গাটার কাছে নীল রক্তগুলো ফুলে উঠেছে। রাগের এমন ভয়াবহ আক্রোশ আগে দেখেনি কেউ। শান্তভাবে বিছানায় বসে থাকলেও মুখটা কাট কাট ভাবে গম্ভীর। দরজার সরু ফাঁক দিয়ে দৃশ্যটুকু দেখতেই অজান্তে ঢোক গিলল আইরিন। অবাকে চোখ দুটো বড় বড় করে পাশে থাকা সুবিনের দিকে তাকালো। সুবিনও দৃষ্টি ঘুরিয়ে আইরিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এটা রেড সাইরেন ভাই, আমার ভয় লাগছে। আমি শিওর খারাপ কিছু হচ্ছে। ভাইয়ার এমন চুপ মানেই বিপদ। সবাইকে ডাকো, প্লিজ সবাইকে ডাকো। সুবিন ভিতরে ভিতরে ভয় পেলেও বাইরে প্রকাশ করলো না। বাড়িতে বিয়ের আমেজটা পণ্ড হোক এমন মূর্খতা করা যাবে না। দ্রুত কিছু বুদ্ধি এঁটে গলা নামিয়ে বলল, তুই এক্ষুনি নিচে যাবি, গিয়ে ইয়নুকে ডেকে আনবি। আগে ভাগে কিচ্ছু বলতে যাবে না। 5 মিনিটের মধ্যে আয়ুর রুমে দেখা কর, তাড়াতাড়ি যা, দৌড়ে। দেরি করলো না আইরিন। 2 হাতে লেহেঙ্গাটা ধরে এক দৌড়ে ইয়নুর রুমের উদ্দেশ্যে ছুটল। সুবিন সেখান থেকে দ্রুত আয়ুর রুমে ঢুকে পড়ল। আয়নার সামনে রঙিন ব্রুশে ব্লাশ লাগাচ্ছে আয়ু। সুবিনকে চিন্তাগ্রস্ত অবস্থায় ঢুকতে দেখে ভুরু কুচকে তাকালো। আয়নায় দৃষ্টি রেখে বলল, ব্যাপার কি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? সুবিন ভাই, তুমি কি শুনতে পাচ্ছ না? চিন্তায় বিভোর সুবিন হঠাৎ সদ্বিত ফিরে পেল। চোখ তুলে আয়নার দিকে তাকাতেই আয়ুর উদ্দেশ্যে বলল, মেবি কোনো ঝামেলা হয়েছে। চাঙ্কুকের এক্সপ্রেশনস নর্মাল ছিল না। তুই ভাবতেও পারছিস না, ও নিজের ফোন আছাড় দিয়েছে। আমি ইয়নুকে ডাকার জন্য আইরিনকে নিচে পাঠিয়েছি। গন্ডগোল হয়েছে আয়ু, পিঠ পিছে বিরাট গন্ডগোল হয়েছে। বুকটা ধপ করে উঠল আয়ুর। ঝট করে বসা থেকে উঠে দাঁড়ালো সে। হাতের ব্রুশটা ফসকে প্যালেটের ওপর শব্দ করে পড়ল। আয়ু চাপা মুখে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি কিন্তু খুব ভয় দেখাচ্ছ সুবিন ভাই, এমন ভয় দেখিও না। সুবিন হঠাৎ তেতে উঠল। মার মুখে আচরণের মতো চিৎকার দিয়ে বলল, তোর কি আমার কণ্ঠ রিল্যাক্স মনে হইতেছে? টেনশনে সালা শেষ হইয়া যাইতেছি, এইদিকে তুই মস্কারি করতেছস। আয়ু অপ্রতিভ অবস্থায় থামলো। কথা বাড়িয়ে কুরুক্ষেত্র ডাকার দরকার নেই। ততক্ষণে ইয়নুকে নিয়ে হুড়মুড় করে ঢুকলো আইরিন। দরজাটা লাগিয়ে 4 মাথা একত্র হলো। গোল করে বিছানায় বসতেই ইয়নু প্রথমে বলে উঠল, ঘটনা কি? আইরিন তো কুত্তার মতো আমাকে টানতে টানতে আনলো। কাহিনী কি? কিছু কি হয়েছে? ইয়নুকে থামিয়ে দিয়ে সুবিন বলল, সুগারা আসছে। ইয়নু যে উত্তর দেবে তখন এই পাশ থেকে আইরিন বলে উঠল, না, রাস্তায় জ্যামে আটকে গেছে। বুক ভরা নিঃশ্বাস নিল সুবিন। একে একে সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে বলল, জাঙ্কুক একটু আগে মোবাইল আছাড় দিয়েছে।
কি কারণে দিয়েছে জানি না। ইয়নু উজবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলিস? তোর বিশ্বাস হয় না? সকালে ভাবির সাথে কত বাদামি দেখাচ্ছিল, সেকেন্ডের মধ্যে আর এক চেহারা। সুবিনের ইচ্ছে করলো কষে একটা থাপ্পড় মারতে। এমন বোকার মতো কথা শুনে প্রচন্ড রাগী গলায় বলে উঠল, ওরে আবাল, মানুষ কি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় না? এমন আবালের মতো কথা বলছিস কেন? তুই নিজেও জানিস জাঙ্কু খুদাই রাগ দেখাতে যাবে না। আমার তো মনে হচ্ছে। কথার মাঝখানে দাঁড়িয়ে বসিয়ে চমক কাটালো আয়ু। লিসা কোথায়? বিরক্তি নিয়ে আয়ুর দিকে তাকালো সুবিন। ডান হাত উঠিয়ে আয়ুর মাথায় জোরে একটা ঘা বসালো। ব্যথায় আয়ু আর্তনাদ করে উঠলে তা চিবিয়ে চিবিয়ে সুবিন বলল, গালে মাখন লাগাইছিস দেখে গালে থাপ্পড়টা দিলাম না। আমার পুরো কথাটাকে শেষ হতে দে। ওই জাউরার কথা স্মরণ না কইরা আমার কথা চুপচাপ শোন। সুবিনের দিকে গরম চোখে তাকালো আয়ু। এর মধ্যেই আয়ুর পক্ষ থেকে আইরিন বলে উঠল, তুমি আপুকে শুধু শুধু মারলে কেন? তোমার হাতটা অযথা কারণেই ওঠাও। কারোর মাথায় যে হিট করা নিষেধ, এই কমন সেন্স নেই? যৌন পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বলে উঠল, প্লিজ নিজেদের মধ্যে এরকম করিস না। সিচুয়েশনটা কোন ফেজে আছে ওটা বুঝতে দে। সুবিন ভাই তুমি বলো। হাফ ছেড়ে সুবিন বলতে শুরু করলো, আমি শিওর জাঙ্কুক ফোনে কথা বলছিল। ফোনে এমন কিছু শুনেছে যেটার জন্য রাগ সামলাতে পারেনি। ভোরে ওর নামে কুরিয়ার এসেছে পাক্কা একটা। ওই প্যাকেটে কি আছে আমি জিজ্ঞেস করার সময় জাঙ্কুক লজিক্যালি টপিকটা স্কিপ করেছে। বলেছে ভাবির জন্য সারপ্রাইজ অর্ডার দিয়েছিল, ওটাই কুরিয়ার এসেছে। অথচ তোরা বিশ্বাস করবি কিনা জানি না, আমি যখন হুদাই ভাবিটা মস্কারির জন্য জিগাইলাম, ভাবি বলল জাঙ্কুক নাকি রুমে কোনো পার্সেলই আনে নাই। এখন প্রশ্ন হইল জাঙ্কুক আসলে কি লুকাইতেছে? সবাই মন দিয়ে কথাটা শুনল। সুবিনের কথায় গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, কিন্তু সামান্য একটু খটকা লাগলে জনু প্রশ্ন করল, কিন্তু এইদিকে আর একটা ব্যাপার আছে। যদি ওই পার্সেলটা ভাবির জন্য না হয় তাহলে তো চিন্তার কিছুই নেই। হয়তো ভাবির জন্য অন্যভাবে সারপ্রাইজ দিতে চাই, তাই জাঙ্কুক ভাইয়া ওটা রুমে আনেনি। জনুর কথায় যুক্তি পেয়ে সম্মতি জানিয়ে আয়ু বলল, জনু ভাই কথাটা ভুল বলেনি। ভাবিকে ইউনিক স্টাইলে সারপ্রাইজ দেওয়ার জন্য হয়তো অন্য কিছু প্ল্যান করছে। তোদের দুজনের কথাই ঠিক, দুটা কথাই আমি মানলাম। কিন্তু একটা জিনিস চিন্তা কর, যেই মানুষটা সকালেও ঠিক ছিল দুপুরেও ঠিক ছিল, ওই মানুষটা সন্ধ্যার টাইমে রাগের চোটে ফোন ভাঙবে কেন? কোনো উত্তর আছে? জানি আমার কথা শুনে আগামাথা কিছু বুঝছিস না, কিন্তু আমি বুঝতে পারছি। আমি জানি ওই পার্সেলটা নিয়ে কিছু একটা গন্ডগোল বেঁধেছে। সব কিছুর পিছে ওই পার্সেলটাই আছে। সময় মতো আমার কথাটা মিলিয়ে নিস। আলোচনা শেষে এরপর সবাই নিচে নেমে আসলো। সাদা সিল্কের শাড়ি পরেছে তে, মোটা পাড়টা রক্ত জবার মতো লাল, গায়ের ব্লাউজটা লাল পরেছে, স্লিভটা কোণই পর্যন্ত। আজ জিনের জোর জবরদস্তিতে বেশ সেজেছে তে। বাড়ির বড় বউ বলে কথা, জিনের কথা মতন ফিটফাট হলেও তের কাছে ভালো লাগছে না। পার্লারের মেয়েগুলো রাক্ষসীর মতো জিনের কথা শুনেছে। তার লম্বা চুলগুলো খোপা পাকিয়ে ঘাড়ের কাছে সেটে দিয়েছে। মাথার মধ্যভাগে সিঁথি তুলে খোপায় লাল ফুলের গাছটা পেঁচিয়ে দিয়েছে। আচ্ছা করে ঠোঁটের উপর মেরুন লিপস্টিক লাগিয়ে দিয়েছে। এটাকেই তাহলে আয়ু আপু ম্যাট বলে পরিচয় দেয়। তে এক বুক অস্বস্তি নিয়ে মেহমানদের দেখাশোনা করছে। চোখ দুটো চুম্বকের মতো সিঁড়ির কাছে চলে যাচ্ছে। ফাঁকা সিঁড়িটা দিয়ে কখন যে জাঙ্কুক নিচে নামবে, কখন সবার আড়ালে ডেকে তের দিকে তাকাবে। আজকের সম্পূর্ণ সাজটা একজনের জন্যই উৎসর্গ। অন্তত সেই মানুষটা একবার দেখুক। হাসি হাসি ঠোঁটে অবাক চাহনিতে আপাত মস্তক দেখতে থাকুক। ওই মুহূর্তে সে যে কি লজ্জায় পড়বে সেটা ভাবলেই আনমনে মুচকি মুচকি হাসছে তে। একা একা এভাবে বেকুবের মতো হাসছিস কেন? পাশ থেকে কণ্ঠ শুনে চমকে তাকালো তে। কল্পনার চিন্তাটা কেটে যেতেই বাম দিকে তাকালো। গোলাপি রঙের জামদানির শাড়িতে রোজ দাঁড়িয়ে আছে। চোখের ভিতর প্রশ্ন নিয়ে তের কাণ্ড কারখানা দেখছে। রোজের দিকে জোরপূর্বক হাসি দিল তে। অপ্রস্তুত গলায় আমতামতা করে বলল, এই যা, হাসবো কেন? হাসির তো কিছুই হয়নি। ভুল দেখছো বুবু।
রোজ চোখ দুটো ছোট ছোট করে গোয়েন্দার মতো তাকালো। ভুরুটা কিঞ্চিত কুঁচকে বিজ্ঞ ব্যক্তিদের মতো ভাবুক কণ্ঠে বলল, আমি 10 মাইল দূর থেকে তোর তামাশা দেখছি। কাঁটা চামচ দিয়ে মিষ্টি গুদিয়ে কি করলি হ্যাঁ? রোজদের কথা মতো হাতের দিকে তাকালো, সাথে সাথে জিভ কামড়ে চোখ খিচুড়ে দিল। কি সর্বনাশ! জাঙ্কুকের কথা ভাবতে ভাবতে মিষ্টিটার কি অবস্থা করেছে। দেখে হা হুতাশ করতে দেখে হো হো করে হেসে উঠল রোজ। চিৎকারটা জায়গা মতো ছুড়ে দিয়ে বলল, যার ধ্যানে এতক্ষণ ডুবেছিলে ওই ব্যক্তি একটু আগেই বাইরে চলে গেছে। এখন এদিক সেদিক না তাকিয়ে অপেক্ষা কর। রোজের অকপটের কথায় আজ লজ্জা পেল না তে, উল্টে একরাশ মন ক্ষুণ্ণতা ভর করলো তাকে। জাঙ্কুক না বলে বাইরে গিয়েছে। দুপুরের পর থেকে বড্ড অদ্ভুত আচরণ করছে। কি অদ্ভুত! প্রায় 10 মিনিটের মধ্যে নিচে নামলো জিমিন। সোনালি রঙের তাদের শাড়িতে উজ্জ্বল দেখাচ্ছে তাকে। তে দূর থেকে জিমিনের মুখটা দেখে তৃপ্তির হাসি দিল। কতগুলো দিন শেষে জিমিনের মুখটা হাসি খুশি দেখাচ্ছে। জিমিনকে এনে সোফায় বসালো বড় বউ। দুই পক্ষ আংটি বদলের পর্বটা প্রায় শুরু হয়ে গেছে। সুগা যখন হাতে আংটি নিল তখন কিছু একটা মনে পড়ায় আশেপাশে কাউকে খুঁজতে লাগলো। সুগার হন্য হয়ে খোঁজার দৃশ্যটা দৃষ্টি এড়ালো না যিশুর। সুগার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কাকে খুঁজছো সুগা ভাইয়া? সুগা উৎসুক করে বলল, জাঙ্কু কোথায়? ওকে ডেকে আন। ও ছাড়া আংটি বদল করবো না। এটা হয় নাকি? সুগার কথায় চেতনা ফেল সবার। ঠিক তো, জাঙ্কু কোথায়? ওকে বাইরে থেকে ফেরেনি? সবাই একযোগে খুঁজতে লাগলো জাঙ্কুককে। আয়ু নিজ দায়িত্বে রুমে গিয়ে দেখে আসলো। জাঙ্কুকের ফোন কল দিয়ে কেউই তাকে পেল না। ফোনের ওপাশ থেকে মেইলি সুরে বলতে লাগলো, যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। জাঙ্কুক তো ফোনটা আছাড় মেরেছিল। তাহলে কি ফোনটা ওভাবেই আছে? কথাটা মনে মনে আওড়ালো ইয়নু। ভাবনাটা মাথায় খেলতেই দ্রুত সুবিনকে আড়ালে নিয়ে গেল। সুবিন আর দেরি না করে সুগাকে মিথ্যা বুঝ দিয়ে শুভ কাজটা সারতে বলল। সুগা প্রথম প্রথম অমত করলেও শেষমেশ সবার জোরাজুরিতে আংটি বদল করলো। জাঙ্কুকের উদ্ভট আচরণ দেখে ভীষণ খটকা খেলো তে। না, এবার আর শান্ত হচ্ছে না। কাউকে না বললেও অন্তত তেকে জানিয়ে যায় সে। যেখানে কাজ থাকুক তেকে আশ্বস্ত করে বাড়ি থেকে বেরোয়। অপেক্ষা করতে লাগলো তে। যে পর্যন্ত না আসবে ওই পর্যন্ত একটা খাবারও টাচ করবে না সে। বাড়ির ভিতরটা কোলাহলে ভরপুর। সুগাদের পরিবারের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে বড়রা। জিনের তোষমতিতে সুগাকে জিন তাকে এখানেই রাতটা কাটাতে বলেছে। বিয়ের পরিবেশটা আরো জমজমাট করার জন্য আজ ভালোই আয়োজন হয়েছে। অন্যদিকে আয়ুরা ছাদে খুঁটি গেড়েছে। খোলা আকাশের নিচে চেয়ার টেবিল পেতে এক এলাহি ব্যাপার। সবাই নিজেদের ব্যক্তির জীবনে নানান গল্প নিয়ে হাসাহাসি করছে। তাদের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে তে। রাগের ভিতরটা দাউ দাউ করছে জাঙ্কুকের জন্য। অসভ্য লোকটা এখনো দোরগোড়ায় হাজির হয়নি। গেছে কই? কোন চুলে আগুন ধরাতে গিয়েছে? তেকে অন্য চিন্তায় বিভোর দেখে জোরে কাশল সুগা। কাশির ইঙ্গিতপূর্ণ ব্যাপারটা কানে যেতে স্বাভাবিক হলো তে। সুগা একগাল হাসি দিয়ে ফাজলামি সুরে বলল, আপনার অভদ্র লোকটা কাজে গেছে ভাবি শালিকা। চিন্তা ঝেড়ে আমাদের সাথে যুক্ত হন। সুগার মুখে ডবল সম্বোধন শুনে হো করে হেসে উঠল সবাই। ভাইয়া জানলে কিন্তু টুটটুট খাওয়া ব্রো, ভাবি ডাকো। সবাই এইভাবে একে অপরের সাথে হাসি তামাশা করতে লাগলো। ছাদের শুকনো কাপড়গুলো তুলতে অন্য প্রান্তে চলে গিয়েছিল তে। সেখানে আলো জ্বালায়নি বলে জায়গাটা খুটখুটে অন্ধকার। বাতাসে উড়তে থাকা কাপড়গুলো তুলতেই হঠাৎ কাজ ছমছম করলো তে। ক্লিপের উপর হাত রেখে হাতটা স্থির হয়ে গেল তার। শোঁ শোঁ বাতাসে থেমে থেমে হাসির শব্দ। ঝিঝি পোকার ছন্দপূর্ণ ডাকটা স্পষ্ট শুনতে পাচ্ছে। বুকের হৃদস্পন্দনটা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। ওটা কিসের আলো? তে ধীর পায়ে রেলিংয়ের কাজটায় এগিয়ে গেল। বাড়ির সদর দরজার বাইরে গাড়ি থামানো। আর একটু মনোযোগ দিয়ে তাকাতেই লম্বা গাড়িটা দেখতে পেল তে। গেটের ল্যাম্প পোস্টের আলোয় সাদা পাঞ্জাবিটা দেখতে পাচ্ছে। তাকে 3 জন ব্যক্তি কি যেন বলছে। অমনি জাঙ্কুক রণমূর্তি ধারণ করে তাদের শাসাতে লাগলো।
এইটুকুতে ক্ষান্ত হলো না জাংকুক। সোজা তর্জনী তুলে রাগের তেজ ছড়িয়ে দিল। ধুকপুক ধুকপুক হৃদস্পন্দনের তালটা যেন কানের পর্দায় আঘাত দিচ্ছে। শরীরটা ঠান্ডা মৌসুমের মতো ভয়ে শিউরে উঠছে। জাংকুক এখন পর্যন্ত কোনো কিছু লুকায়নি। যা জানতে চেয়েছে, যখন জানতে চেয়েছে, সব নির্দ্বিধায় থেকে বলার জন্য প্রস্তুত থাকতো। হঠাৎ চোখের পলকে প্রথম লোকটার কলার চেপে ধরল জাংকুক। দুই হাতে কলার খামচে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে সে। দৃশ্যটা দেখার সাথে সাথেই মুখে হাত চাপা দিল তে। মাথাটা এলোমেলো রাখছে। কি হচ্ছে বাইরে? জাংকুক কেন ঝগড়া করছে? লোকগুলো কারা? জাংকুকের কপাল থেকে কোনোভাবে কলার ছাড়াতে পারছে না লোকটা। দুজন লোক অবিরামভাবে কলার ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। জাংকুককে ওরকম অবস্থায় দেখতে পেয়ে বাড়ির দারোয়ান গিয়ে তাড়াতাড়ি আটকালো। দারোয়ান সহ 3 জন মিলে ওই কলার ছাড়িয়ে দিল। জাংকুক তবুও ওদের শাসাতে থাকলে দারোয়ান লোকটা তাকে ভিতরে টেনে আনলো। দৃশ্যটা দেখে আরো একবার ঢুক গেল তে। হাত ভর্তি কাপড় ফেলে দৌড় লাগালো। তের দৌড়ানো দেখে সবাই একটু প্রশ্ন সুযোগে তাকালেও জাংকুককে দেখেই হয়তো ছুটে গিয়েছে, এটা ভেবে নিল সবাই। তে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির বাইরে গেল। হাঁপাতে হাঁপাতে ডান থেকে বামে তাকালো। লন এরিয়া তার চোখে পড়ল। পাকা ছাউনি দেওয়া বসার জায়গাটায় বসে আছে জাংকুক। আবার দৌড় লাগিয়ে একেবারে সামনে এসে থামলোতে। মুখ হাঁ করে নিঃশ্বাস নিতে জাংকুকের কাছে গেল। বসার পাকা জায়গায় মাথা ঝুঁকে বসে আছে সে। নিচু করা মাথাটায় হাত রাখলো তে। চুলগুলো আঙুলে নাড়তে মাথা তুলল জাংকুক। সামনে আগত মানুষটার দিকে থমথমে দৃষ্টিতে তাকালো। মুষ্টিবদ্ধ করা হাত দুটো আলগা করে একটা হাত উপরে তুলল। মাথা থেকে কোমল হাতটা 5 আঙুলে খামচে ধরল সে। প্রচন্ড রাগে ক্ষোভে আক্রোশে ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল। সমস্ত শরীর কেঁপে উঠল তে। তুমুল আশ্চর্যের চূর্ণ হলো সে। অপ্রসন্ন দৃষ্টিতে এক বুক ভয় নিয়ে প্রশ্ন করলো জাংকুককে, বাইরের লোকগুলো কারা ছিল? কোনো জবাব দিল না জাংকুক। নির্বিকার ভাবে তের দিকে তাকিয়ে আছে। তে একটু ঢুকলে আবারও জিজ্ঞেস করলো, ওই 3টে লোক কারা ছিল? আপনি ওদের সাথে ঝগড়া করেছিলেন কেন? একজনের কলারও চেপে ধরেছিলেন। কারা ওরা? বুকটা ধরপড় ধরপড় করছে। জাংকুক কোনো উত্তর দিচ্ছে না। বেচেন তে এবার কাট কাট ভঙ্গিতে সংযত ভঙ্গিতে বলে উঠল, আপনি তো আমার কাছে কোনো কথাই লুকান না জাংকুক সাহেব। আজ যদি এই কথাটা গোপন করেন তাহলে আপনার ফাদাটা ঠিকই ভেঙে যাবে। চট করে 2 চোখ বন্ধ করলো জাংকুক। জোরে একটা নিঃশ্বাস নিয়ে চোখ খুলে তাকালো। অদ্ভুত কঠোরতায়, ভিন্ন সততায়, আলাদা গাম্ভীর্য সুরে বলে উঠল, তোমাকে বিয়ে করাটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, নয়তো এই জন জাংকুককে পাওয়াটা তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। মুখের ওপর কেউ যেন ঠাস করে চড় মারল। কথার আঘাতটা মুহূর্তের ভিতরে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। অকল্পনীয় চিন্তায় স্থির হলো তে। মুখে কোনো শব্দ নেই। তার শ্রীযুক্ত নমন চোখ দুটো বরফের মতো জমে গেছে। ল্যাম্প পোস্টের হলদে আলোয় সাদা পাঞ্জাবির মানুষটাকে শীতল চোখে দেখছে। বিষণ্ণ মুখ, চিন্তিত চাহনি, চোয়াল জোড়া থরথর করে কাঁপছে। এমন দৃশ্যপট তের মধ্যে ঝড় তুলে দিয়েছে। একটু আগের বিষাক্ত কথাটা রিড়ি করে কানে বাজছে। রক্তের দামাল স্রোতে ভিতরটা যেন লণ্ডভণ্ড অবস্থা। মাথা নিচু করে দীর্ঘক্ষণ চুপ থাকার পর মৌনতা ভাঙল তে। পাষাণের মতো ব্যক্তির দিকে এক পা এগিয়ে এলো। গরমের উৎকট যন্ত্রণায় সাদা পাঞ্জাবির পিঠটা ভিজে দেহের সাথে খাপে খাপে সেটে আছে। ঘাড়ের উপর বিন্দু বিন্দু ঘামের কোনাও দৃশ্যমান। সাঁটার চুলগুলো কয়েকদিনের মধ্যে তেড়ে ফুরে ঝলমল করে উঠেছে। সেই চুলগুলো এখন ঘামে ভিজে জবজবে অবস্থা। চুলের ভিতর আঙুল চালিয়ে ভেজা গোড়া স্পর্শ করল তে। বুকের ভিতর নিম্নচাপের ঝড়টা টিপ টিপ করে টের পাচ্ছে সে। হঠাৎ নত মুখটা অবসর দৃষ্টিতে তের দিকে তুলে তাকালো। তের শান্ত চোখের ভিতর ম্লান দৃষ্টি মিলিয়ে চুপ করে রইল। তে এর সময় ভনিতা করল না। কপালের সামনে বেপরোয়া চুলগুলো আঙুলের ফাঁকে ফাঁকে পিছনে ঠেলে দিল। শান্ত অবস্থায় ছিঁড়ে নমনীয় শীতল কণ্ঠে বলে উঠল, আপনার তো অনেক ক্ষমতা। আমার মতো ভুলকে শুধু শুধু চিয়ে রাখবেন কেন? একেবারে মাটি শুদ্ধ উপড়ে ফেলুন। গ্রামের জঙ্গলি আগাছাকে কেটে ফেলুন। থমথমে দৃষ্টিটা চট করে তীক্ষ্ণ হলো। চেহারায় গাম্ভীর্যতার ছাপ ফেলে শক্ত গলায় বলল,
তোমাকে ওই ক্ষমতা দেখাতে চায় না, সহ্য করতে পারবে না। ঠোঁট শক্ত করলোতে ও যে খুবই দুর্বল জাঙ্কুক সেটা কৌশলের সাথে বুঝিয়ে দিল। এমন বাঁকা কথার খোঁজাটা সহ্য করল না সে। মনে মনে নিজেকে বলল, মাথাটা ঠান্ডা রাখতে হবে, মুখে মুখে তর্ক করা যাবে না। পরিস্থিতি পেশামাল হলে বৃষ্টির অবস্থা হতে পারে। লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে ভিতরের ক্ষুদ্র আগুনটাকে নিভিয়ে ফেললোতে জিভের উপর ঠোঁট ভুলিয়ে যথাসম্ভব বিনীতা হয়ে বলে উঠল, যদি সহ্য করতে না পারি তাহলে এত আদর দিয়ে যত্ন করেছিলেন কেন? আপনার সব কিছু আমার সাথে কেন জড়িয়ে দিলেন? জাঙ্কুক দ্বিধাগ্রস্ত মুখটা অন্যদিকে ঘোরালো। অসহ্য যন্ত্রণায় নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজেকেই অশ্রাব্য অকথ্য ভাষায় আপাতমস্তক গালি দিচ্ছে। দাঁত শক্ত করে চোখ বন্ধ করলো জাঙ্কুক। ভিতরের দপদপানি অবস্থাটা কন্ট্রোল করতেই তে ফের বলে উঠল, আপনি যদি তাড়িয়েও দেন তাও আমি এখান থেকে এক চুলো নড়ব না। তার চেয়ে ভালো আপনি আমাকে মেরে ফেলুন, আমার লাশটাকে গুম করে দিন। বজ্রের মতো চমকে উঠল জাঙ্কুক। শির দ্বারা পেয়ে শীতল স্রোতটা যেন কোষাগারে গিয়ে পৌঁছালো। অবচেতন মনটা ইতিমধ্যে দুঃসহ কল্পনাটা করে ফেলেছে। কি ভয়াবহ চিন্তা, কি জঘন্য, কি নিকৃষ্ট ধরনের। ঠাস করে চড় লাগানোর জন্য হাতটা ওঠালো জাঙ্কুক। প্রচণ্ড রাগটা শরীরময় ছড়িয়ে গেলেও চূড়ান্ত মুহূর্তে হাত থামিয়ে ফেললো। তের মুখটার দিকে ক্ষুদ্র দৃষ্টি ছুড়ে হাত মুষ্টিবদ্ধ করলো। নিচের ঠোঁট কামড়ালো তে। অশান্ত জাঙ্কুকের দিকে ভারী নিঃশ্বাস ছেড়ে তার কোলে এসে বসলো। দুই হাতে জাঙ্কুকের মুখটা ধরে এক ঝটকায় নিজের মুখের কাছে আনলো। দুই হাতের তালুর নিচে সেভড গাল দুটো গরম হয়ে আছে। ভুরুর নিচে সুদৃশ্য চোখ দুটো তপ্ত ক্ষোভে অটল। রাগের কারণে ঠোঁট দুটোর উপর দাঁতের দংশন চলছে, যার সুবাদে ঠোঁট দুটো এখন টকটকে লাল। যদি এই ঠোঁট দুটোই স্পর্শ মিলিয়ে দেয় তাহলে রাগটুকু কি নিভে দেওয়া যাবে? এই মানুষটা কি একটু আগের বিষাদ কথাগুলো তুলে নেবে? ঠোঁটের উপর থেকে চোখ সরিয়ে সুগভীর চোখ দুটোর দৃষ্টি বসালোতে জাঙ্কুকের ডান গালটা ছুঁয়ে ছুঁয়ে প্রসন্ন কণ্ঠে বলল, শান্ত হন, আমি শুধু নিজের যন্ত্রণাটা বোঝানোর জন্য কথাটা বলেছি, কিছুই হয়নি। আমার দিকে তাকিয়ে থাকুন, বলুন কি নিয়ে এত ভয় পাচ্ছেন? আপনি অস্বীকার করবেন না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি ওই লোকগুলোর কথা শুনে টেনশনে আছেন। বলুন, চুপ করে থাকবেন না, আমাকে বলুন প্লিজ। ডান গাল থেকে হাতটা নামিয়ে আঁচল টানলোতে আঁচলের শেষ অংশ টেনে জাঙ্কুকের ঘর্মাক্ত গালটা মুছিয়ে দিল। কপালের ডান দিকে কানের কাজটা ছুঁয়ে ছুঁয়ে ঘাম ঝরছিল। সেই ঘামটুকু আঁচলে মুছে দিতেই হঠাৎ জীর্ণ গলায় জাঙ্কুক বলল, ভয়টা তোমাকে নিয়ে পাচ্ছি। কথা থেমে গেল জাঙ্কুকের। ওর ঘেমে ভিজে যাওয়া চুলগুলোই আঙুল রাখলো তে। অসম্পূর্ণ উত্তর শুনে জাঙ্কুকের দিকে এক পলক তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে এমনভাবে চুল ঝাড়তে লাগলো যেন বাকি কথার মর্ম সে শুনেছে। অনেকটা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে হাস্যমুখে বলল, আমার চারিদিকে যে অদৃশ্য বেড়ে বাঁধা গেড়ে আছে ওটা জন সাহেবের অনুমতি ছাড়া কখনো খুলবে না। ওনার বিশেষ অনুমতি ছাড়া কেউ ঢুকলে কি জঘন্য আপ্যায়ন করেন সেটার নমুনা আমি বোকম ভাইয়ের কাহিনী থেকে বহু আগেই বুঝে গেছি। গম্ভীরভাবে তাকিয়ে থাকা জাঙ্কুক আচমকা হেসে ফেলল। বোকমকে বেল্ট দিয়ে পিটিয়ে পিটিয়ে কিভাবে সাহায্য করেছিল সেটা এমন মুহূর্তে মনে পড়ায় সত্যি হাসি পাচ্ছে। জাঙ্কুকের মুখের হাসির ছোঁয়াটা দেখে স্বস্তি পেল তে। হলদে আলোয় উজ্জ্বল মুখটা দেখতেই হঠাৎ বাতি নেমে গেল। পুরো পরিবেশটা এক মুহূর্তের ভিতরে অন্ধকারে ডুবে গেল। চতুর্দিকে মূর্ছার মতো অন্ধকার দেখে বিচলিত হলো তে। ডানে বামে তাকিয়ে কিছু একটা অস্থির ব্যাপার বুঝতে পারলো। তের কানের কাছে ফিসফিস করে জাঙ্কুক বলে উঠল, লোডশেডিং। উত্তরে জাঙ্কুকের দিকে তাকালো তে। মুখটা এখন দেখা যাচ্ছে না। একজোড়া চোখ যে তার দিকে তাকিয়ে আছে সেটা বুঝতে পেরেছে। চুপ করে অন্ধকার নামা পরিবেশটা চারিধারে রহস্য রহস্য করে দিয়েছে। বাড়ির বাইরে খোলা লনে অদ্ভুত এক নির্জনতা। দক্ষিণা মনোমাতানো বাতাস যেন সবটুকু গ্লানি টেনে নিচ্ছে। ঝাপসা গরমের তপ্ত শ্বাসটা যেন একটু কমলো। জাঙ্কুকের কোল থেকে উঠতে নিরতে চট করে পা কাঁধে টান লাগতেই পিছু ফিরে তাকালো সে। সাদা আঁচলটা কয়েক পাকে পেঁচে ধরেছে জাঙ্কুক। অন্ধকারে থেমে থেমে দু দফা তুড়ি বাজালো।